দর্শক, শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাচারের শিকার বাংলাদেশিরা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার তামান্না জেরিন নামের এক এজেন্সি মালিককে গ্রেপ্তার করেছে সিআইডি। নেপালে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যার মাধ্যমে প্রতারিত হয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ইতিমধ্যে পাচারের শিকার হয়েছেন রাশিয়ায়। অনেকের সাথে যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে ভুক্তভোগী আরমান মণ্ডল জানান, ট্রেনিংয়ে ভিন্ন এজেন্সি থেকে প্রতারিত বেশ কয়েকজন বাংলাদেশের সাথে পরিচয় হয়েছে তার। এমনকি দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদেরকেও ইউক্রেনে যুদ্ধে যেতে প্রলুব্ধ করছে একটি চক্র। দর্শক, অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকরামুল হাবিব। আমরা তার কাছ থেকে জানবো তামান্না জেরিন আসলে কিভাবে গ্রেপ্তার হলো। জনাব ইকরামুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে মানব পাচার চক্রের এজেন্টকে আপনারা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন, পুরো ঘটনাটি আসলে কি এবং তার সাথে সংশ্লিষ্ট অন্য কারো খোঁজ পেয়েছেন কিনা প্রাথমিকভাবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে রাশিয়াতে এই মানব পাচার চক্রের এই যে তিনজন সদস্য, আমরা এই বর্তমান যে ঘটনার প্রেক্ষাপটে আমাদের হাতে তালিকাটা এসেছে, তার প্রেক্ষাপটটা হলো যে এই বিভিন্ন সময় তো মানব পাচারের শিকার হয়ে বহু ব্যক্তি বাংলাদেশ থেকে বাইরে চলে গিয়েছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমরা যখন গত বৃহস্পতিবার শুক্রবার একটি ঘটনা শুনলাম যে ওখানে একজন বাংলাদেশী আপনার ইউক্রেনের যুদ্ধে ওখানে রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ওখানে মারা গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের বিষয়টা খুব তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই। তো এরই মধ্যে আমরা ভিকটিম যিনি একজন ওখান থেকে পালিয়ে এসেছেন, তার নাম হচ্ছে মিস্টার আকরাম। উনার সাথে আমাদের সিআইডি টিম যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে আমরা তখন পুলিশেই আমাদের যে একটা সিক্রেট আমরা অপারেশন একটা কন্ডাক্ট করি যে আসলে আমরা এই গ্রুপটাকে আমরা ধরবো। কোথায় আছে তারা। তো প্রাথমিক অবস্থায় আমরা যে জিনিসটা জানতে পেরেছি প্রাথমিক তদন্তে, যে ড্রিম হোম ট্রাভেল এজেন্সি নামে বনানীস্থ একটি ট্রাভেল এজেন্সি মূলত আজকে থেকে প্রায় ২-৩ মাস আগে তাদেরকে ওমরা ভিসার ওমরা ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে ২ মাস থাকার পরে সৌদি আরব থেকে তাদেরকে রাশিয়া পাঠানো হয়। এখন কিভাবে তাদেরকে সৌদি আরব থেকে রাশিয়া পাঠানো হয়েছে এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি যে আসলে তাদের মোড অফ ট্রান্সপোর্টেশন টা কি হয়েছিল এটা তদন্তে জানা যাবে। তো যখন বাই দি টাইম আপনারা জানেন যে পুলিশ যখন সক্রিয় হয়েছে, তো এরই মধ্যে দেখা যায় যে বনানীস্থ যে ট্রাভেল এজেন্সিটা, তারা কিন্তু মূলত এটা একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এদের ট্রাভেল এজেন্সির কোনো লাইসেন্স নাই বা এই ধরনের বিজনেস করার কোনো সরকারি অনুমতিও নাই। তো এর যে একজন মালিক ফাবিয়া তামান্না জারিন, আমরা গোপনীয়ভাবে আমাদের গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলাম যে সে তার হাসব্যান্ডের সাথে নেপালে পালিয়ে যাচ্ছে। আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যে সিআইডি টিম ছিল, তারা তখন তাকে ওখান থেকে তার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওখান থেকে গ্রেপ্তার করে। এবং আজকে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে তার ইনভলভমেন্ট এর কথা এই মানব পাচারের সাথে। তো এই ঘটনার সাথে দেশে এবং বিদেশে আরো একটি চক্র জড়িত আছে। আমরা প্রাথমিক ভাবে কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে আমার মনে হয় এই বিষয়গুলো এখন আমরা শেয়ার না করি। আমরা হয়তোবা খুব দ্রুত আপনাদেরকে এই ব্যাপারে আরো বিস্তারিত জনাব কিছু ইকরাম, জানাতে আরেকটি পারবো। বিষয় আমার জানতে খুব ইচ্ছে করছে যে আপনি বলছিলেন যে সৌদি আরব পাঠানো হলো, তারপর সেখান থেকে রাশিয়া। নিশ্চয়ই তাদেরকে বোঝানো হয়েছে যে রাশিয়ায় উচ্চ বেতন বা কিছু একটা। তো কি প্রলোভন আসলে তাদেরকে দেখানো হলো বাংলাদেশি আমাদের ভাইদের? আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো পেয়েছি, সেটা হলো যে তাদেরকে এখান থেকে বলা হয়েছে যে তাদেরকে রাশিয়াতে বাবুর্চি অথবা ক্লিনার অথবা চকোলেট ফ্যাক্টরিতে মাসিক ৳১,২০,০০০ বেতনে তাদেরকে চাকরি দেওয়া হবে। এই প্রলোভনটা তাদেরকে ওখানে দেখিয়ে নিয়ে যখন রাশিয়াতে পাঠানো হয়েছে, তাদেরকে মূলত রাশিয়ান আর্মির একটা ক্যাম্পে পাঠানো হয়েছে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়েছে। তো কিসের প্রশিক্ষণ তারা কিন্তু তখন বুঝতে পারেনি। এবং সেখানে তাদের রাশিয়ান ভাষায় কিছু কাগজে সিগনেচার করতে বলা হয়েছে। তো ওরা তো সেটা রাশিয়ান ভাষা তো তারা জানেন না। তারা বুঝতে পারেনি যে বিষয়টা কি। ওখানে থাকা অবস্থায় তারা জানতে পারেন যে এখানে এর আগেও একটি যে এরকম বাংলাদেশী কিছু লোকজন এখানে এসেছিল চাকরি প্রলোভনে, এবং তারা এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে পার্টিসিপেট করেছে এবং একজন সেখানে ড্রোনের আঘাতে মৃত্যুবরণ করেছে এবং আরেকজন আহত হয়ে হাসপাতালে আছে। এবং ওখান থেকে একজন ভিকটিম আকরাম নাম,
উনি অত্যন্ত কৌশলে ওখান থেকে পালিয়ে যান এবং উনি পালিয়ে নিজ খরচে বাংলাদেশে আসার পরে কিন্তু এই ঘটনাটা আমাদের নলেজে চলে আসে। তামান্না জেরিনকে যে আপনারা গ্রেপ্তার করলেন, প্রাথমিকভাবে নিশ্চয়ই আপনারা কিছু জিজ্ঞাসাবাদও করেছেন। তার সাথে আসলে কারা, কারা যুক্ত এবং এই নেটওয়ার্কটা সম্পর্কে কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা? আমরা প্রাথমিকভাবে এখানে বেশ কিছু লোকজনের সংশ্লিষ্টতা পেয়েছি, যাদের বেশ কিছু লোক দেশের বাইরে বর্তমানে অবস্থান করছে। এবং আমরা আরো কিছু গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে সৌদি আরবে আরো কিছু লোক আ এরকম দেশের বাইরে যাবার জন্য, সৌদি আরব থেকে অন্যত্র যাবার জন্য তারা ওখানে অবস্থান করছেন এবং বাই দি টাইম যখন এই ঘটনাটা পেপার পত্রিকাতে চলে এসেছে এবং এই বিষয়টা আমরা যে ড্রাইভ দিচ্ছি, আমরা শুনতে পেরেছি, আমাদের কাছে তথ্য এসেছে যে সম্ভবত যারা ওখানে দালাল চক্র আছে তারা খুব সাবধান হয়ে গেছে এবং তারা তাদের কাগজপত্র নিয়ে সরে পড়েছে। তো দেশের বাইরে তো অবশ্যই একটা নেক্সাস, একটা আনহোলি নেক্সাস তো অবশ্যই আছে এবং আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমাদের এখান থেকে কারা এদের সাথে যোগাযোগ রক্ষা করে এই মানব পাচারগুলো করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সিআইডি কিন্তু আমরা অনেকগুলো মামলা ইতিমধ্যে চার্জশিট সাবমিট করেছি প্রায় ৩৯ টা মামলায় ১৮৯ জনকে। কিন্তু এই মামলাগুলোতে যে প্রবলেমটা আমরা অনেক সময় ফেস করেছি তা হলো যে মামলা চলাকালীন সময় দেখা যায় বাদী অথবা আসামির মাঝখানে কম্প্রোমাইজ হয়ে যায়। তখন তারা মামলাটা চালাতে চায় না। তো আমরা চেষ্টা করব এই মামলাগুলো যেন দ্রুতভাবে যেহেতু একটা ট্রাইব্যুনাল রয়েছে, মানব পাচার বিশেষ আদালত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয়। আমরা খুব দ্রুত চাইবো যে to bring the offenders to justice. জনাব ইকরামুল হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিআইডির অর্গানাইজড ক্রাইমের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকরামুল হাবিব আমাদের সাথে কথা বলছিলেন। এর সাথে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সঙ্গে আছে আমি শরীফুল হক। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়া জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। এতে চলতি বছর আটক ১৩৪৪ বাংলাদেশি সহ ৭৬৩ জন। গেল ৫ দিনে আটক করা হয়েছে ২১৩ জন বাংলাদেশিকে। নদী পথেও চলছে মানব পাচার। সীমান্ত থেকে ৭ বাংলাদেশি সহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে মালয়েশিয়া প্রশাসন। এছাড়াও ভিক্ষাবৃত্তির অভিযোগে এক বাংলাদেশি সহ ১৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, নিয়মিত মালয়েশিয়া সরকার এই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। এবার যে অভিযানটি চলছে তার সবশেষ খবর জানাতে সহকর্মী ওয়াহিদ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছেন। সোহান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে শুরুতেই জানতে চাই, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযান চলছে সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশে আটক হয়েছে, এমনটা কি হওয়ার কথা ছিল কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত ৩৫ দিনে মালয়েশিয়াতে যে বাংলাদেশী সংখ্যা আটক হয়েছে সেটি হলো যে সর্বমোট যে প্রায় ৩,০০০ এর কাছাকাছি লোক আটক হয়েছে। তার মধ্যে ১৩৪৪ জন আটক হয়েছে গত ৩৫ দিনে এবং ফেব্রুয়ারির যেই ৫ দিনে প্রায় ২১৩ জন অভিবাসী আটক হয়েছে। এই যে পরিস্থিতি চলছে, আসলে কেন এখানে এত বাংলাদেশী আটক হচ্ছে এবং তারা কেন অবৈধ থাকছে? এই বিষয়টি যদি বলি, প্রথমত আমরা যেটি আমাদের বাংলাদেশ থেকে যে কলিং ভিসার মাধ্যমে যে লোকগুলো এসেছে তারা অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো থেকে যারা পালিয়ে গিয়েছে অথবা নাম সর্বস্ব কোম্পানিতে এসেছে এবং হাই কমিশনের পক্ষ থেকে কোনো প্রকার যাচাই বাছাই না করে অ্যাটাস্টেশন দেওয়ার কারণে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া এসে প্রতারিত হয়েছে, তারা কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার কারণে তাদের নির্দিষ্ট কোম্পানিতে কাজ না থাকায় যখন অভিবাসন বিভাগ তাদেরকে আটক করছে তখন কি মালয়েশিয়ার আইন অনুযায়ী এটিকে বলা হয় যে আপনার কির্জা সালা বা অন্য কোম্পানিতে কাজ করার কারণে তাদেরকে আটক করা হচ্ছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হলো দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসী যে সমস্ত কর্মী ভাইরা রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট নবায়ন জটিলতা নিয়ে ভুগছিলেন। এবং আরেকটি তথ্য আমরা চ্যানেল 24 এর মাধ্যমে জানিয়ে রাখতে চাই, যেটি বাংলাদেশ পাসপোর্ট বিভাগের তথ্য এবং গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জেনেছি যে গত ৩ বছরে প্রায় লক্ষাধিক পাসপোর্ট কিন্তু বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তারা একটা সিন্ডিকেশনের মাধ্যমে এটাকে মানব পাচার চক্রের সাথে জড়িত থেকে বিভিন্ন কর্মকর্তারা এই পাসপোর্ট গুলো বিতরণ করেনি বিভিন্ন অজুহাত দেখিয়ে, যার কারণে কিন্তু এখানে কিন্তু একটা বড় ধরনের বাংলাদেশিরা এখানে অবৈধ হয়ে গেছেন শুধুমাত্র পাসপোর্ট না পাওয়ার কারণে। এটি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার নজরে যখন আসে তখন এই বিষয়টি নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং ইতিমধ্যে এই বিষয়টি জানার পরে মালয়েশিয়াতে বাংলাদেশ প্রবাসীদের মধ্যে এটি ক্ষোভ তৈরি হয়েছে। অসংখ্য প্রবাসী শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে ইতিমধ্যে জেলের মধ্যে রয়েছে।
আরেকটি বিষয় আপনি যে কথাটি বলছিলেন যে আসলে প্রবাসী মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসীরা রয়েছে আর শুধুমাত্র একটি বিষয় আপনাকে একটু থামাতে চাই, আপনার কাছে জানতে চাই যে পাসপোর্ট জটিলতার এই বিষয়টি গণমাধ্যমে আমরা বেশ অনেকবারও দেখেছি। পাশাপাশি এই যে অভিযানে যারা আটক হলেন তাদেরকে ছাড়াতে বা তাদের জন্য দূতাবাস থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমাদের অসংখ্য প্রবাসী কর্মীরা যখন আটক হচ্ছে, তাদেরকে যে আইনি সহায়তা দেওয়া অথবা তাদের যে সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে দেশে ফেরত দেওয়ার ক্ষেত্রে যেই বাংলাদেশ হাই কমিশনের যে তাৎক্ষণিক যে সহযোগিতাটা, এটি কিন্তু মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীরা তারা পাচ্ছে না। আমি যদি আপনাদেরকে ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী ডেপু তাহান্নান বা এই মুহূর্তে জেলে যারা রয়েছে অলমোস্ট প্রায় আমাদের ৮,০০০ এর মতো প্রবাসী কর্মী এই মুহূর্তে সাজা শেষ হয়ে তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। তাদেরকে যেই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সহযোগিতা করে দেশে পাঠানোর যে প্রক্রিয়াটি করা দরকার, তারা কিন্তু এই বিষয়টি করছে না। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি নিউজের মধ্যে বলেছেন যে ইতিমধ্যে কিন্তু মানব পাচার শুরু হয়ে গেছে নদীপথে। এটির সাথে কিন্তু যে সংশ্লিষ্টতা রয়েছে সেটি হলো যে কলিং ভিসায় অসংখ্য কর্মীরা না আসতে পারার কারণে তারা কিন্তু এই মানব পাচারের সাথে জড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের একটি চক্র এবং মালয়েশিয়ার মধ্যে রয়েছে এমন একটি চক্র কিন্তু এখানে মানব পাচারের সাথে সম্পৃক্ত রয়েছে। তবে মানব পাচার চক্রের ৩ জন সদস্যকে আটক করার পরে যে বিষয়টি তথ্যে উঠে এসেছে সেটি হলো যে আসলে বাংলাদেশ হাই কমিশনের ২ জন কর্মকর্তার নাম এখানে উঠে এসেছে, যারা এই জায়গাটুকুতে মানব পাচারকারীদেরকে তারা সহায়তা দিয়ে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এটিকে ইনভেস্টিগেশন করছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই, আসলে মালয়েশিয়া এই মুহূর্তে প্রবাসীরা যারা আটক হচ্ছে তাদের মধ্য থেকে এবং তাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে তাদের মধ্য থেকে দাবি উঠছে আসলে বাংলাদেশ হাই কমিশনার এবং ডেপুটি হাই কমিশনার এই ২ জনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকার পরেও, প্রবাসীদেরকে হয়রানির বিষয়ে অসংখ্য অভিযোগ থাকার পরেও সরকার এদেরকে কেন প্রত্যাহার করছে না এবং নিচ্ছে না, এটি নিয়ে আসলে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের প্রতি মালয়েশিয়া প্রবাসীদের অসংখ্য ক্ষোভ রয়েছে। এটিকে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রয়োজন, যারা এখানে আটক হচ্ছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং যারা জেলে রয়েছে ধন্যবাদ সোহান, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী ওয়াহেদ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরো একটা বিরতি নিয়ে ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। 2025-এ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 2.6%, আর কমবে মুদ্রাস্ফীতি এবং কৃষি পণ্যের দাম। বৈশ্বিক অর্থনীতি নিয়ে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স। ভূরাজনৈতিক অস্থিরতা কাটিয়ে কেমন হবে আগামীর বিশ্ব তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ব্যবসায় চ্যালেঞ্জ নাকি উন্নয়ন, কোন দিকে ঘুরবে বিশ্ব অর্থনীতির চাকা, তা নিয়ে বছরের শুরু থেকেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের পূর্বাভাস বলছে চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 2.6%, যা মহামারীর আগের দশকের চেয়ে কম। চীনের প্রবৃদ্ধি বাড়লেও কমতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি, কমবে মুদ্রাস্ফীতি, কৃষি পণ্যের দাম। অন্যদিকে বাড়বে জ্বালানি ও শিল্পের কাঁচামালের দাম। ভূরাজনৈতিক অস্থিরতায় কঠিন হবে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্ক। প্রতিবেদনের তথ্য মতে প্রবৃদ্ধির পথে স্বয়ংক্রিয় গাড়ির বাজার। চলতি বছরে বাজারে আসতে পারে 97 মিলিয়ন ইউনিট। বছর ব্যবধানে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়বে 16% বা 19 মিলিয়ন ইউনিট। যদিও বাণিজ্য নিষেধাজ্ঞায় বাধাগ্রস্ত হবে সরবরাহ। এদিকে শ্রমবাজার সংকুচিত হওয়ায় গতি কমবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার আরও 50 বেসিস পয়েন্ট কমাতে পারে ফেড। কৃষি পণ্যের দাম কমলেও বাড়বে শিল্পের কাঁচামালের দাম। রয়েছে শুল্কের চাপে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা। এছাড়াও বিশ্বব্যাপী খুচরা বিক্রির পরিমাণ বাড়বে 2.2%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ধন্যবাদ সবাইকে।